আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি ঢাকার হোলি আইডিয়াল স্কুলে। সেখানে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সাহেবের সাথে। এই মুহূর্তে আমরা তার অফিস কক্ষে আছি। আমরা তার সাথে এই স্কুল সম্পর্কে জানবো এবং স্কুল কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠার পর থেকে তিনি এই প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করছেন এবং সার্বিক পরিস্থিতি কি আমরা জানব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার এই প্রতিষ্ঠানে আসলাম, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ দেখলাম। খুবই ভালো লাগলো এখানকার পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের অবস্থান, শিক্ষকদের অবস্থান এবং খুবই সাজানো গোছালো। আমরা খুবই অনুপ্রাণিত হয়ে আসলে আপনাদের এই অফিস কক্ষে আসা এবং আপনার সাথে কথা বলা। আমরা প্রথমে আপনাদের কাছে জানতে চাইবো আপনার কাছে যে এই প্রতিষ্ঠানটি কত চলা কবে থেকে শুরু হয়েছিল এবং প্রতিষ্ঠার মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং মিশন কি? ধন্যবাদ আপনাকে। অনেক কষ্ট করে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন। আসলে আমরা প্রতিষ্ঠানটা শুরু করেছি 2020 সালে। 2020 শিক্ষা কার্যক্রম শিক্ষাবর্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানে পথ চলা। খুব অল্প সময়ে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং আপনারা যারা আছেন, এরকম শুভাকাঙ্ক্ষী অনেকে এসেছেন আমাদের কাছে যে স্যার এত অল্প সময়ে আপনাদের এই প্রতিষ্ঠানের এত বিস্তৃতি। এটা অনেকেই এর আগে ডিপিও সাহেব এসেছিলেন, মানে শিক্ষা অফিসার এসেছেন, অনেকে এসেছেন। ওনারা সবাই অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আসলে যে আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ তৈরি করেছেন, অথবা শিক্ষাক্ষেত্রে এ ধরনের পরিবেশ অথবা তুলনামূলক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিশ্লেষণ করলে আপনাদের পরিবেশটা একেবারে ব্যতিক্রম। এটা আসলে আমাদের জানা ছিল না যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এত ব্যতিক্রম। এটা আমি আশেপাশে অনেকের কাছ থেকে সংবাদ শুনে মনে করেছি আসলে হয়তো বা ব্যতিক্রম। এদের ডিপিও এসে আমাকে বললেন, আপনার প্রতিষ্ঠান এবং পাশের শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাশের প্রতিষ্ঠানে অনেকেই লেখাপড়া করবে না। আমি স্যারকে তখন ধন্যবাদ জানাই। আসলে আমাদের একটা মিশন আর ভিশনের কথা যখন আপনি বলছেন, আসলে মিশন আর ভিশনটা তো অনেক বড় একটা বিষয়। শিক্ষাক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা অন্তঃসারশূন্য। শিক্ষাক্ষেত্রে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনেক নামকেও আসতে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষার মাত্র অনেকটাই, যে শিক্ষার যে জিনিসগুলো দরকার, এত শিক্ষার্থীর নৈতিক এডুকেশন, মোরাল এডুকেশন যে জিনিসটা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে পিছিয়ে আছে। তারা মনে করছে শুধু ABCD অথবা এরকম কিছু পাঠ্যপুস্তক ভিত্তিক কিছু লেখাপড়া করাইলে মনে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যথেষ্ট কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের মিশন এবং ভিশনটা টোটালি একটু ভিন্ন। হ্যাঁ, পাঠ্যপুস্তকে যখন শিক্ষার্থী পড়াশোনা করবে, পাঠ্যপুস্তকের পাশাপাশি আর এক্সট্রা কিছু কারিকুলাম, কিছু মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা, কীভাবে একজন মুরব্বীকে সম্মান শ্রদ্ধা করতে হবে, কীভাবে মা বাবাকে রেসপেক্ট করতে হবে, কীভাবে একজন বয়স্ক মানুষকে রেসপেক্ট করতে হবে, কীভাবে একজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, কীভাবে একজন বৃদ্ধ অন্ধকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি দেখবেন আমাদের প্রতিষ্ঠানের গেটে এ ধরনের অনেক ধরনের এদের শিক্ষার্থীর পথ চলাচল কীভাবে হতে পারে, এদের শিক্ষার্থী রেল ক্রসিং কীভাবে হতে পারে, এদের শিক্ষার্থী একজন অন্ধ বৃদ্ধ মানুষকে দেখলে সে কীভাবে তাকে হেল্প করবে, একজন বৃদ্ধ পথচারীকে দেখলে কীভাবে হেল্প করবে। আমরা আমাদের এডুকেশন কারিকুলামটার মধ্যে অনেক জিনিস সম্পৃক্ত করেছি, যে শুধু শিক্ষার মধ্যেই নয়, শুধু শিক্ষার মধ্যে নয়। এবং এর মধ্যে আপনি আরেকটা জিনিস সবচেয়ে বেশি খুশি হবেন, যে একটা অনেক জায়গায় ধরেন যারা স্কুল পড়াশোনা করে তারা বাংলা অঙ্ক ইংলিশে যথেষ্ট গুরুত্ব আরোপ করেন, কিন্তু সেখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা এডুকেশন, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন, রিট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই এডুকেশনটা শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত। আচ্ছা, মোরাল এডুকেশন যদি সে শিক্ষার্থী নিতে না পারে, পৌরাণিক এডুকেশনটা যদি সে নিতে পারেন, বাকিগুলোকে তো আসলে আমরা সরাসরি ওভাবে এডুকেশনের যদি আমরা মূল্যায়ন করতে চাই, এটাকে বাদ দিয়ে তো আসলে আমরা এডুকেশন দিতে পারি না। একজন শিক্ষার্থী যেমন আমাদের স্কুলে বাংলা অঙ্ক ইংলিশ যেমন শিখবে, ঠিক তেমনিভাবে একজন শিক্ষার্থীকে অ্যারাবিক এডুকেশনের জন্য অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দ করতে হবে না। আবার ধরেন আমরা একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসাতে যদি অনেক মাদ্রাসাতে আছে সেখানে শুধু ধর্মীয় এডুকেশনটাকে তারা সর্বোচ্চ প্রাধান্য দেয়, সেখানে যুগোপযোগী শিক্ষা, বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান বা গবেষণামূলক অনেক শিক্ষা থেকে তারা পিছিয়ে পড়ে। আমরা আবার সেখানে মাদ্রাসা এডুকেশনেও সে জায়গা করেছি যে না, এদের শিক্ষার্থী শুধু অ্যারাবিক পড়বে না, সে অন্য অন্য জায়গাগুলোতে অনেক কিছু ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমরা সেই লক্ষ্য এবং মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা
আবারও আপনার কাছে আসছে আর একটা কোশ্চেন নিয়ে, সেটা হলো যে আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকেন? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে প্রশাসনিক কার্যক্রমটা তো অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা বিষয়। আসলে শুধু পাঠদানের উপরে শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যায় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রতিষ্ঠান ডিসিপ্লিন থাকে না, সে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর আস্থা থাকে না, অভিভাবকের আস্থা থাকে না, মানে সুশৃঙ্খল জাতি গঠনের জন্য যে ভূমিকা রাখা দরকার। এখন আমরা নিজেরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত নই। আচ্ছা, নিজেরা যদি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত না থাকি, তাহলে জাতি গঠন হবে কী করে? এত শিক্ষক তার ইচ্ছাধীন আসবে, এটা হতে পারে না। এত শিক্ষার্থী তার ইচ্ছাধীন অবস্থায় আসবে, সেটা হতে পারে না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, সে প্রতিষ্ঠান মানে যেমন কিছুক্ষণ আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন, অপরিচ্ছন্ন একটা পরিবেশে কখনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তার মানে আমরা যদি এটাকে গুরুত্ব আরোপ করতে যাই, তাহলে অবশ্যই ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো সেখানে আপনি আসেন যে টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তা আমরা এইভাবে প্রত্যেকটা জায়গাতে সুশৃঙ্খল জাতি গঠনের জন্য প্রশাসনিকভাবে অনেকভাবে উদ্যোগ নিয়েছি। নির্ধারিত সময়ে কিভাবে কোন কাজগুলো করতে হবে, কিভাবে ধরেন আমাদের কারিকুলামের কাজ করতে হবে, কিভাবে শিক্ষার্থীর আগমন প্রস্থানকে ঠিক করতে হবে, ডিসিপ্লিনটা কিভাবে ঠিক করতে হবে, ওদের মানে যে জিনিসটাকে আমরা বলবো যে পাঠদান পরিকল্পনা, মানে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যথাসময়ে সবগুলো ঠিকঠাক করতে পারছি কিনা, নির্ধারিত সময়ে কার্যক্রমগুলো শেষ করতে পারছি কিনা, এবং আমরা সেটা একটা টার্গেট বেস শেষ করতে পারছি কিনা। আমরা এই সমস্ত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করি, এবং এই কারণেই আমি মনে করি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে জানতে চাইব যে এই প্রতিষ্ঠান কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত চালু রয়েছে এবং এখানকার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কত, পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থী রেশিওটা কেমন, সমন্বয়টা কেমন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এ পর্যন্ত এটাকে প্রাথমিক বিদ্যালয় হিসেবেই মানে চিন্তা চেতনা করেছি। আমাদেরকে অনেকে এটা মানে উপরের দিকে নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমরা এখনও চিন্তা করিনি সেটা। কারণ একটা আদর্শ প্রাথমিক বিদ্যালয় বলতে যা বোঝায়, আমরা আপাতত সেখানেই সীমাবদ্ধ থাকতে চেষ্টা করেছি। কারণ যদি আমরা গতানুগতিক গতিতে যদি এটাকে বৃদ্ধি করি, 6, 7, 8, 9 চালু করা খুবই সহজ, কিন্তু এর মান কতটুকু, এর কোয়ালিটি কতটুকু রক্ষা করা যাবে, এটা নিয়ে কিন্তু আমার কাছে একটা সন্দেহান আছে। যে কারণে আমরা উপরের দিকে বাড়াতে চেষ্টা করিনি। আমরা এখনও এটাকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে আপনারা ধরে নিতে পারেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে একজন মানে আমাদের এই বিদ্যালয়ে বর্তমান 600+ শিক্ষার্থী রয়েছে। 600+ শিক্ষার্থী প্রাথমিক, মানে কোনো কোনো সেকশনে আমাদেরকে 6টা 7টা সেকশন আমাদেরকে করতে হয়েছে। কোনো কোনো ক্লাসে ক, খ, গ, ঘ বা এভাবে 6টা 7টা সেকশন আমাদেরকে করতে হয়েছে। ধরেন প্রাক প্রাথমিকে ব্যাপক সারা আমরা পেয়েছি, প্রাথমিকে যথেষ্ট সারা পেয়েছি। কিন্তু আমরা এটাকে শিক্ষা প্রতিষ্ঠানকে উপরের দিকে ক্লাস বৃদ্ধির চেয়ে আমরা সবচেয়ে যে বিষয়টাকে গুরুত্ব আরোপ করেছি, সেটা হচ্ছে শিক্ষার্থীর কোয়ালিটি এবং কোয়ান্টিটি। যেমন আপনি বলেছেন শিক্ষক শিক্ষার্থীর রেশিও কেমন, আমাদের এখানে শিক্ষক শিক্ষার্থীর যে রেশিও, এটা আমি মনে করি না আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে। যেমন ধরেন আমাদের এখন 80+ টিচার, তার মানে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে 10 জন প্লাস, মানে অর্থাৎ 10:1 শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষার্থী 10:1, মানে কারণ ছোট ছোট শিশু তাদের শিক্ষাকে নিশ্চিত করা, মানে 10 জন শিক্ষক শিক্ষার্থীর বিপরীতে একজন জি শিক্ষক। একজন শিক্ষক। মাশাআল্লাহ, ভালো। তো আপনাদের রেশিওটা অনেক ভালো। আমরা আরেকটি বিষয়ে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের এই প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতিটা কেমন? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করেছেন যে শিক্ষাদান পদ্ধতি। আসলে শিক্ষাদান পদ্ধতি, পাঠদান পদ্ধতি, আমি তো ঢাকা ইউনিভার্সিটি IR পড়াশোনা করেছি, মানে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে। শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে যে কার্যক্রমগুলো আমরা দেখেছি, আসলে পাঠদান পদ্ধতিগুলো নিয়েই আমাদের বর্তমান যে যতগুলো সমস্যা আছে। আমরা পাঠদান পদ্ধতি, শিক্ষকরা ক্লাসে পাঠদান করে শিক্ষার্থীরা আনন্দ পায় না, শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না, স্কুলে আসতে চায় না, ওরা স্কুলকে ভয় পেয়ে যায়। কিন্তু আমরা এখানে নিশ্চিত করতে চেষ্টা করেছি যে একজন শিক্ষক কীভাবে অভিনয়ের সাথে পাঠদান করবে, কীভাবে আনন্দ বিনোদনের সাথে পাঠদান করবে, একজন শিক্ষক কীভাবে আলাদা অ্যাক্টিভিটিস সেখানে শো করবে, শিক্ষকের তার ডিসপ্লেটা কী ধরনের হতে পারে, শিক্ষক শিক্ষার পাশাপাশি ধরেন নানান ধরনের উপকরণ কীভাবে ব্যবহার করবে, আমরা সেই বিষয়টাকে সবার আগে নিশ্চিত করেছি। এবং আমাদের এই যে সামনে যে পরীক্ষা পদ্ধতিতেও আপনি খুব অবাক হয়ে যাবেন। আমরা কিছুদিন আগে আমাদের পরীক্ষা পদ্ধতিটা বেশ কয়েকজন
মানে শিক্ষা সংক্রান্ত যারা গবেষণা কাজ করেন ওনারা দেখেছেন, ওনাদের বলছে আসলে খুব অবাক হওয়ার মতো যে শিশুদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি বা পাঠদান পদ্ধতিটা কীভাবে হয়। আমরা চেষ্টা করেছি ধরুন অনেক অ্যাক্টিভিটিস, মানে কীভাবে বাচ্চাদেরকে কাউন্টিং কীভাবে শেখানো যায় একটা ব্যতিক্রমভাবে, ওর মূল্যায়নটা কীভাবে করা যায় ব্যতিক্রমভাবে, আমরা কীভাবে উপকরণের মাধ্যমে তাদের শেখাতে পেরেছি। আমরা এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি যে পাঠদান পদ্ধতি শুধু যে আমাদের পাঠদান পদ্ধতি বলতে যেমন আমাদের এখানে কয়েকটা পাঠদান পদ্ধতি আমাদের দেশে আছে, যে একটা আলোচনার মাধ্যমে, যে হয়তো শিক্ষক একটা লেকচার দিচ্ছেন, শিক্ষার্থী তা শুনে যাচ্ছেন, কিন্তু আমরা আসলে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে প্রস্তুত নই। হ্যাঁ, একজন শিক্ষক তার লেকচার দিবেন, শিক্ষার্থী তা শুনবেন, আবার তারা নিজেরা আলোচনা করবেন, তারা ডিসকাশন করবেন, এর মাধ্যমে শিক্ষক কোনো উপকরণ দেখাবেন অথবা এটা প্রয়োগে কীভাবে করা যায় বাস্তবতার সাথে মিল রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা এগুলো অনেক বিষয়ে গুরুত্ব আরোপ করে থাকি, হাতে কলমে শেখানো হয়। জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। এই প্রতিষ্ঠানে নৈতিক এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব কেমন, বা আপনারা কিভাবে এটি গুরুত্ব দিয়ে থাকেন? জি, নৈতিক শিক্ষাটা আমাদের কিভাবে আপনাকে বলবো, নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা এতটা বেশি গুরুত্ব দিই, যেমন প্রতিদিন আমাদের যখন অ্যাসেম্বলি হয়, প্রতিদিন অ্যাসেম্বলির সময় আমরা একজন শিক্ষার্থীকে শেখাতে চাই যে কিভাবে সমাজ অবস্থায় সে ভূমিকা রাখবে, কিভাবে মায়ের সাথে ব্যবহার করবে, কিভাবে বাবার সাথে ব্যবহার করবে, একজন মুরব্বীর সাথে দেখা হলে কিভাবে দেখা হবে। এটা আমাদের দৈনন্দিন কারিকুলামের একটা। একজন শিক্ষার্থী ধরুন আমার ছোট ছোট শিশু শিক্ষার্থী, তারা 4 বছর 5 বছর প্লের শিক্ষার্থী, তারা একটা শিক্ষার্থী প্লে একজন শিক্ষার্থী যখন উপরের দিকে উঠে আমার শিক্ষার্থীরা আল্লাহ আকবার বলতে জানেন। আচ্ছা, একজন শিক্ষার্থী যখন সিঁড়ি দিয়ে নিচে নামেন তখন তারা দলবদ্ধভাবে সুবহানাল্লাহ বলতে জানেন। তো এই ধরনের ব্যতিক্রম কার্যক্রম আমি মনে করি না যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করে। আমি আহ্বান জানাবো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন যে একজন শিক্ষার্থী কিভাবে সে একটা শিক্ষার্থীকে ধাক্কা দিবে না, অন্যের সাথে খারাপ ব্যবহার করবে না, অন্যের টিফিন কেড়ে নেবে না, না বলে আর একটা বন্ধুর টিফিন খেয়ে ফেলবে না, একজন বন্ধুর সাথে সে বন্ধু মারামারি করবে না, বাবা মাকে দেখলে সালাম দেবে, শিক্ষককে দেখলে সালাম দেবে, মুরব্বীকে দেখলে সালাম দেবে, সে কিভাবে পথ চলবে, এই ধরনের এডুকেশনটা মানে নৈতিক এডুকেশনের ব্যাপারে যে আপনি কোশ্চেন করেছেন, এটা আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন কারিকুলামের একজন শিক্ষক ক্লাসে ঢুকেই সে স্লোগানের সাথে পড়াবে, একদম অত্যন্ত স্লোগানের সাথে পড়াবে যে আমরা প্রতিদিন যথাসময়ে স্কুলে আসব, ঠিক সময়ে স্কুলে আসব, আমরা ঠিক সময়ে যাব, মা বাবার সাথে দেখা হলে আমরা সবাইকে সালাম করব। মানে এগুলো আমাদের ক্লাসে পাঠদানের শুরুতেই এই কাজগুলো করা হয়। ধন্যবাদ আপনাকে। এই প্রতিষ্ঠানে আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? জি, এক্সট্রা কারিকুলামের জন্য ধরেন আমরা 11 জন হাফেজ প্রতিষ্ঠানে রেখেছি। এ ধরনের একটা প্রাথমিক বিদ্যালয়ে 11 জন কোরআনের হাফেজ আপনি কিন্তু চিন্তা করতে পারবেন না। কেন রেখেছি? যে এটা শুধু বাংলা অঙ্ক ইংলিশের মধ্যে একদম শিক্ষার্থী সীমাবদ্ধ থাকবে না, সে স্কুলে পড়াশোনা করবে কিন্তু তার দৈনন্দিন জীবনে পথ চলা কীভাবে হবে, একজন শিক্ষার্থী কীভাবে তার ধরেন অজুটা কীভাবে করবে, সে সালাদ আদায় করবে কীভাবে, দৈনন্দিন জীবনে সে চলাফেরা করবে কীভাবে, অর্থাৎ সে সালাদের প্র্যাকটিসটা করবে কীভাবে, এই দৈনন্দিন জীবনে তার এই এডুকেশনের পাশাপাশি এই যে এক্সট্রা কারিকুলামের কথা যেটা বলছেন আমরা প্রতিনিয়তই এই কাজটা করে থাকি। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে এগিয়ে যেতে চান বা কি পরিকল্পনা রয়েছে আপনাদের? ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা যখন সহযোগিতা করবেন, আমরা এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই। আমরা এই শিক্ষা কার্যক্রম আমরা যেভাবে শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করছি, মানে এই আওতায় আরও অনেক শিক্ষক শিক্ষার্থীরা আসবে এবং এভাবে উদ্বুদ্ধ হয়ে সবাই একটা আদর্শ মানে ইতিবাচক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এইটা আমাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য, যে শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেমন আমরা নৈতিক এডুকেশনের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কার্যক্রম পরিচালনা করছি, তা আলহামদুলিল্লাহ আমাদের দেখে পাশাপাশি আরও দুই এক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খবর নিয়েছে ওনারা এই ধরনের কার্যক্রম শুরু করছেন। আমরা আশা রাখি যে আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অথবা রাষ্ট্র এই ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করবে, যে মোরাল এডুকেশন জাতি গঠনের জন্য কত গুরুত্বপূর্ণ। তা আমরা আশা রাখি যে এটা দেশ সমাজ রাষ্ট্র প্রত্যেকেই এভাবে উদ্যোগ গ্রহণ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা সর্বশেষ কোশ্চেন আপনাকে করব, আপনার শিক্ষার্থী, অভিভাবক, রাষ্ট্র এবং সমাজের কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা?
জি, শিক্ষার্থী অভিভাবক সমাজ রাষ্ট্র সবার কাছে আমার একটা যে মেসেজ, সেই মেসেজটা হচ্ছে শিশু, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক নীতি নৈতিকতার সাথে শিশুদেরকে যদি শিক্ষা দেওয়া না যায়, শুধু আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাকডোল এই সমস্ত পড়াশোনা, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সেই মাঠে পড়ে ডিম, এ সমস্ত মানে নির্ভরযোগ্য না যে সমস্ত লেখাপড়া, এই সমস্ত লেখাপড়াকে এড়িয়ে সমাজ এবং রাষ্ট্র সঠিক কারিকুলাম অ্যাপ্লাই করে আদর্শ সঠিক শিক্ষা ও দান পদ্ধতি, পাঠদান পদ্ধতির মাধ্যমে নৈতিক শিক্ষাগুলোকে গুরুত্ব আরোপ করবেন। এটা আমি রাষ্ট্রের কাছে আশা করি, অভিভাবকদের কাছে আশা করি, আমার কলিজার টুকরা শিশুদের কাছে আশা করি, এবং প্রত্যেকের কাছে আমরা এটা আশা রাখি যে আমরা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আসলে আমাদের এই শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে দেবো। এই মেসেজটাই আমি সমাজ রাষ্ট্র সবাইকে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রতিষ্ঠান হোলি আইডিয়াল স্কুল ঢাকা এগিয়ে যাক এই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সময় দিয়ে আপনি ধন্য করেছেন এবং কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে আমাদের এত ক্ষুদ্র প্রতিষ্ঠানে এসেছেন। আমি অবশ্যই আমাদের এই হোলি আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে এসেছেন। ধন্যবাদ আপনাদেরকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।